প্রিয় দর্শক, এসএমসি ওরসার আইনের মুক্তবার্তা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো সমসাময়িক ঘটনা নিয়ে এবং সে কারণের জন্যই আমরা দুজন রাজনীতিবিদকে এখানে যুক্ত করেছি। দুজনই আইন পেশার সাথে যুক্ত। একজন হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম এবং একই সাথে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নী। দর্শক, আমরা জানিয়ে রেখেছিলাম যে আপনাদেরকে সমসাময়িক ঘটনা নিয়ে কথা বলবো এবং সমসাময়িক ঘটনা বলতে গেলেই কিন্তু রাজনৈতিক অঙ্গনের কথাগুলো সর্বপ্রথমেই আসে এবং সেটি বলতে গেলে ওবায়দুল কাদের সাহেব এবং মির্জা ফখরুল সাহেবের যে একে অপরের যে কথার বাহাস, সেটি দিয়ে কিন্তু আমাদের দিনের যাত্রা শুরু হয় এবং তারাও সেভাবে তাদের বক্তব্য দিয়ে থাকেন। সে কারণে আমরা দেখেছি গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি অভিযোগ করে বলেছেন জিয়াউর রহমান ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধ শুরু করেছিলেন, আজ স্বাধীনতার ইতিহাস বিকৃত হচ্ছে বলে তিনি গতকাল অভিযোগ করেছিলেন। আজকে আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হচ্ছে বিএনপির গণতন্ত্র কর্মসূচির নামে শান্তি বিনষ্ট করলে সরকার সমুচিত জবাব দেবে বলে ওবায়দুল কাদের সাহেব তার এই মনে হয় যে মির্জা ফখরুল সাহেবের সেই অভিযোগের ভিত্তিতে তিনি সেটা বলেছেন। আমি সঞ্জিতা আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি এটি চলছে এবং মির্জা ফখরুল সাহেব বললেন জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন, আজ ইতিহাস বিকৃত হচ্ছে, কিন্তু আবার আওয়ামী লীগ থেকেও কিন্তু বলা হয় যে ইতিহাস বিকৃত হয়েছিল হচ্ছে, আবার পাল্টা জবাব দিবে যদি কর্মসূচির নামে কোনো শান্তি বিনষ্ট করে। তো আপনি সার্বিক অবস্থায় রাজনৈতিক অবস্থাটাকে এখন কীভাবে দেখতে পাচ্ছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ফাইমা নাসরিন আপা আছেন। আসলে আর এই কয়েকদিন পরে বিজয় দিবস আমরা উদযাপন করব। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। তাই এই কিছু বলার আগে আমি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই ৩০ লক্ষ শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যার নেতৃত্বে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখন আসলে বিষয়টা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের ইতিহাস এক ও অভিন্ন। জাতির পিতা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের ইতিহাস এক ও অভিন্ন। কারণ এই ৭১-এর মুক্তিযুদ্ধের যে আগে যদি আমরা যাই, সেখানে যদি আমরা দেখি সেই ইতিহাসে এই স্বাধীনতার ইতিহাসের পেছনের যে কথাগুলো বা যে ইতিহাস, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। ৫২-র ভাষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, এই যে ধারাবাহিক যে মুক্তিযুদ্ধের পেছনের যেই ব্যাকগ্রাউন্ডটা, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। সেটাই হচ্ছে ইতিহাস এবং এইটাই হচ্ছে অরিজিনাল ইতিহাস। এই ইতিহাসকে যারা বিকৃত করছে, সেই ইতিহাস বিকৃতকারীদের মুখে যদি শুনতে হয় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আমরা বিকৃত করি, আসলে এর চাইতে দুঃখজনক কিছুই হতে পারে না। কারণ ১৯৭১ সালের সেই মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং এটি ঘোষণা দেবার পর বাংলাদেশের মানুষ সবাই জানে যেটা সত্যি, ইপিআরের মাধ্যমে এটা সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল এবং ২৬শে মার্চ প্রথম এই বঙ্গবন্ধুর যে ইতিহাসের যে স্বাধীনতার ঘোষণাটি, এটি পাঠ করেছিল মোহাম্মদ হান্নান, আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম কালুরঘাট থেকে। এবং পরবর্তীতে যখন নাকি যুদ্ধ শুরু হয়ে গেল, তখন একজন মেজর, তখন ছিলেন জিয়াউর রহমান, ওই তৎকালীন সরকারের একজন মেজর ছিলেন এবং সেই মেজর কি করছিলেন, তখন সোয়াত জাহাজ থেকে তখন সেই আর্মস খালাস করছিলেন। সেখান থেকে তাকে, যেহেতু এটা পাকিস্তানি আর্মিরা আমাদের দেশে অ্যাটাক করেছে, আমাদের দেশের কোনো আর্মিকে দিয়ে যদি আমরা এটা ঘোষণাটা পাঠ করাই, সেটা সেই উদ্দেশ্যেই কিন্তু জিয়াউর রহমানকে ডেকে এনে তাকে দিয়ে এই সব বঙ্গবন্ধুর সে স্বাধীনতার ঘোষণাটা পাঠ করিয়েছিলেন। এবং এইটা ওই সময় জিয়াউর রহমানকে নিয়ে আসা হয়েছিল, আওয়ামী লীগের লোকজনই তাকে এনেছিল মানে এই ঘোষণা করানোর জন্য, এই ঘোষণা করানোর জন্য। এবং এটা সবাই জানে যে প্রথম ঘোষিত হয়েছিল আব্দুল হান্নান, এবং এটা কিন্তু সবাই জানে। এবং দ্বিতীয়বার এবং ২৭ তারিখে সেটি ২৭ তারিখে ঘোষণা করেছিল অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। তখন এই জিয়াউর রহমান যতদিন বেঁচে ছিল কখনই কিন্তু বলেন নাই যে উনি স্বাধীনতার ঘোষক, এইটা উনি কখনোই বলেন নাই। এটা বিএনপির বানানো একটি কথা, সেটা হলো স্বাধীনতার ঘোষক। এক ঘোষক আর ঘোষণা পাঠকারী
এক হতে পারে না। এই যে বিকৃত ইতিহাস, এটা জাতির সামনে তুলে ধরেছে বারবার। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করবার পর আমরা দেখেছি বারবার যে জিনিসটি তুলে আনা হয়েছে, সেই হত্যাকারীদের বিচার তো করেনি, বিচার বন্ধ করে দেওয়া হয়েছিল এবং জিয়াউর রহমানকে নায়ক সাজানো হয়েছিল। একজন মেজর, সে বঙ্গবন্ধুর আন্ডারে, সে আপনার স্বাধীনতা বাংলাদেশের ইতিহাস, কিন্তু এটি ইতিহাস। স্বাধীনতার যুদ্ধে কোনো ভূমিকা ছিল কি? হ্যাঁ, ভূমিকা ছিল। আচ্ছা, আমরা বলেছিল তখন তো কেউ বলে তার ভূমিকা ছিল মানে একেবারেই সরাসরি, আবার কেউ বলে তখন যদি সত্যিকারে যদি সে স্বাধীনতার পক্ষে থাকতো বা স্বাধীনতার যুদ্ধে অবতীর্ণ হতো, তাহলে কিন্তু সেই আমরা যেই কাহিনী সেটা কিন্তু জানতাম না। সেটা হচ্ছে যে জিয়াউর রহমানকে যখন চিঠি লিখেছিল, নিশ্চয়ই আমরা ভুলে যাইনি যে সেই চিঠিতে বলা হয়েছিল যে আপনার স্ত্রী ভালো আছে এবং এটা আমাদের হেফাজতে। কে চিঠি লিখেছে একটু? এটা জানজুয়া চিঠি লিখেছিল। আচ্ছা, জি। হ্যাঁ, এই যে চিঠিটাও কিন্তু প্রমাণ করে যে আসলে তো সে তাদের লোক, সে তো পাকিস্তানিদের লোক, সে পাকিস্তানি চোর। এবং এই বঙ্গবন্ধুকে হত্যা করবার পর আমরা যে জিনিসটি দেখেছি খুব ঘৃণ্যতম, সে আপনার নিশ্চয়ই মনে আছে, আপনারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে যে এই সায়েম সাহেবকে বেডরুমে ঢুকে গিয়েছিল জিয়াউর রহমান, একবার ড্রেস সহ বুট সহ বেডরুমে ঢুকে গিয়ে তাকে পিস্তল ঠেকিয়ে বলেছিল ইউ আর সিক। উনি বলেছিলেন যে নো, আই এম নট সিক, আই এম ফাইন। বলছে নো, ইউ আর সিক। এবং তাকে রিজাইন করিয়েছিল, প্রেসিডেন্ট থেকে তাকে রিজাইন করিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান, এবং সেই ক্ষমতা দখল করে সে দল গঠন করেছিল, দেশ চালিয়েছিল, কারফিউ দিয়ে দেশ চালিয়েছিল, হা না ভোট করেছিল, গণতন্ত্রকে তিনি একেবারেই ধূলিসাৎ করে দিয়েছিলেন। পরবর্তীতে আমরা কি দেখলাম, পরবর্তীতে উনি দল গঠন করলেন, বিএনপি নামে দল প্রসঙ্গে। এবং সেই দলটি গঠন করবার পর কত ঘৃণ্যতম ইতিহাস এই দেশের মাটিতে হয়েছে। সেই দল গঠন করবার পর, এই দল গঠনের প্রসঙ্গে নিয়ে আমরা আসছি, আমরা নিশ্চয়ই পরবর্তী আলোচনা আসছি। এটি হচ্ছে স্বাধীনতার ইতিহাস। অ্যাডভোকেট ফাইমান হাসান মনি আমরা শুনলাম, এবং সেখানে স্বাধীনতার ঘোষণা করেছিলেন হান্নান সাহেব, সেটি বলা হচ্ছে, এবং পরবর্তীতে ঘোষণা পাঠ করেছিলেন বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন, এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর পক্ষে জিয়া রহমান সাহেব সেই ঘোষণা করেছেন 26শে মার্চের প্রথম প্রহরে, এবং সে কারণে যে একটা চিঠির কথা উল্লেখ করলেন, এবং জিয়াউর রহমান সাহেব বলা হচ্ছে যে তিনি আসলে স্বাধীনতার সপক্ষের সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেটি নিয়েও আজকে প্রশ্ন উত্থাপন করলেন এবং সন্দেহ প্রকাশ করলেন অ্যাডভোকেট সানজিদা আপা। আপনি এই স্বাধীনতার ঘোষণা বা এই যে ইতিহাস বিকৃতিটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে ইতিহাস আমি কিংবা আপনি কিংবা সানজিদা উনি লিখবেন না। আজকে থেকে 50 বছর 100 বছর পরে একটা সময়ে ইতিহাস নিজেই কে কোথায় আছে নিজের জায়গা করে নেবে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন মেজর জিয়া উনি মহান স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন, ওনার জীবনের ঝুঁকি নিয়ে বলেছিলেন, ঘোষণাও দিয়েছিলেন উই রিভল্ট। সেই কথা শোনার সাথে সাথে সারা বাংলাদেশের যে 7.5 কোটি মানুষ, তাদের মধ্যে যে একটা ভয়ঙ্কর অনুরণন জেগেছিল, সেটা কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত বই, অনেক বই আছে, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। সেদিন টাইমস অফ ইন্ডিয়া তারাও বলেছিল যে শহীদ জিয়াই দিয়েছিলেন মুক্তিযুদ্ধের তুর্যধ্বনি। দেখেন, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের, উনি মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের যেই সভা হয় দলের, সেটার যে কার্যবিবরণী, সেখানেও কিন্তু মেজর জিয়া উনি যে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন সেটা কিন্তু বলা আছে। কর্নেল জাঞ্জুয়া কথা বলছেন উনি, কর্নেল জাঞ্জুয়া ছিলেন মেজর জিয়া সেদিনের ওনার কমান্ডিং অফিসার। এর মধ্যে বেগম জিয়া উনি কিন্তু 2রা জুলাই থেকে 15ই ডিসেম্বর 1971 পাকিস্তান আর্মির হাতে বন্দী ছিলেন। আমাদের আজকের দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী 16ই ডিসেম্বর 1971 বন্দী জীবন থেকে মুক্তি পান। উনি পাকিস্তান যাননি। শহীদ জিয়া উনি বন্দী কোথায় ছিলেন বেগম জিয়া? এখানেই ক্যান্টনমেন্টে, সেটাই বলা হচ্ছে যে উনি তো ঢাকায় ছিলেন। ওনার ছোট ছোট 2 বাচ্চা তখন, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, তাদেরকে নিয়ে, যেহেতু শহীদ জিয়া ওই সময় তো যুদ্ধে চলে গেছেন মেজর জিয়া। দেখেন, আজকে যে কথাগুলো ওনারা বলেন,
কি ভীষণ রকমের দুর্ভাগ্য জাতির, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার। শেখ সাহেবই বলেছিলেন, উপাধি দিয়েছিলেন বীর উত্তম, জেড ফোর্সের প্রধান, রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে আজকে পাকিস্তানি চর ক্ষমতা দখল করেছিল, কিভাবে বিএনপি দল গঠন করেছে, এই যে এই কথাগুলো যখন আসে, দেখেন ওনারা যে বলে না, বিএনপির শেখ সাহেবকে যে হত্যা করা হলো 15ই আগস্ট 1975, তখন তো বিএনপির জন্ম হয়নি, বিএনপির জন্ম হয়নি। আর তখন শহীদ জিয়া, উনি কিন্তু তখন আপনার চিফ অফ আর্মি স্টাফ নন, সেদিন চিফ অফ আর্মি ছিলেন কে এম শফিউল্লাহ সাহেব, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের। সেটা কি এরকম কিছু ছিল কিনা যে আগে থেকে কোনো ছক কাটা ছিল কিনা, যেটি বলা হচ্ছে তখন তিনি আর্মি চিফ ছিলেন না, বা আগে খুন করেছিল তো আপনার খন্দকার মুশতাকের যে মন্ত্রিসভা, সেখানে শেখ সাহেবের মন্ত্রিসভায় যারা মন্ত্রী উপমন্ত্রী ছিলেন তারাই তো সবাই শপথ নিয়েছিলেন। সামরিক আইন জারি করেছিল তো খন্দকার মুশতাক, আমাদের শহীদ জিয়া উনি তো করেননি, ওই সময় সেনাপ্রধান ছিলেন কে এম শফিউল্লাহ সাহেব। দেখেন শহীদ জিয়া সেই সময় ছিলেন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ। আমরা সবাই জানি যে সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, এখানের যে ডেকোরাম সেটা তো মানাতো হতো। এখন শেখ সাহেব হত্যাকাণ্ডের পরে খন্দকার মোশতাকের যে মন্ত্রিসভা, সেখানে যে শপথ অনুষ্ঠান হয়েছিল, সেখানে তো শহীদ জিয়া যাননি, সেখানে গিয়েছিলেন শপথ অনুষ্ঠান প্রচার যিনি করেছিলেন, আজকে তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এবং যারা আওয়ামী লীগের এই গত টার্মে নির্বাচন হয়নি, নির্বাচনের নামে ভোট তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, সেখানে মন্ত্রী হয়েছে জাসদের যারা, তারা গিয়েছিল সেদিন বীর দর্পে। আর দেখেন এই রকম, এটা অত্যন্ত নিন্দনীয় যে হত্যাকাণ্ডটা হয়েছে, এটাকে আমরা কনডেম করি, কিন্তু তার অর্থ এটা নয় 24শে আগস্ট পর্যন্ত জেনারেল শফিউল্লাহ কিন্তু সেনা প্রধান ছিলেন। এখন রাষ্ট্রদূত হিসাবে ওই যে ওনারা বলবেন একটু পরেই যে সরকারি চাকরি ওই কনফার্ম কারা করেছে, এটা কিন্তু শহীদ জিয়া করেননি, বরং শফিউল্লাহ সাহেবেরও সেনা প্রধানের পদ ছাড়ার পর যিনি বিদেশে যখন গেছিলেন, ডেপুটি চিফ অফ স্টাফ থেকে প্রমোশন পেয়ে 25শে আগস্ট সেনা প্রধান হন শহীদ জিয়াউর রহমান। এখন দেখেন ওনারা অনেক রকমভাবে ইতিহাসকে বিকৃত করবেন, ইতিহাসকে, শহীদ জিয়া দায়িত্ব নিয়েই কিন্তু দেখেন সেনা প্রধান হিসেবে রক্ষী বাহিনী সেই দিন বাকশাল গঠন করে গণতন্ত্রকে যে হত্যা করা হয়েছিল, তারপরে রক্ষী বাহিনীর হাতে যখন জাসদের 30,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, গুম হয়েছিল, তখনই ওই সেখান থেকে এই রক্ষী বাহিনীর প্রভাবমুক্ত সত্যিকার অর্থে একটা পেশাদার সেনাবাহিনী গঠন করবার কাজে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটা আত্মমর্যাদাশীল জাতি রাষ্ট্র হিসেবে গঠন করার যেই শপথ, সেটাই কিন্তু শহীদ জিয়া ওনার প্রথম ব্রত হিসেবে নিয়েছিলেন। না, কিন্তু বলা হচ্ছে যে বিএনপি তো ইতিহাস বিকৃত করেছে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বা যখন মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি দেশে ফিরে আসতে পারেননি, ঠিক সেই সমকালীন সময় তো ইতিহাস বিকৃতির যে ঘটনা, সেটি বিএনপির দ্বারা রচিত হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বা বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হয়। শহীদ জিয়া যখন ছিলেন রাষ্ট্রপতি হিসাবে 81 সনেই তো তখন আওয়ামী লীগের সভানেত্রী উনি বাংলাদেশে ফেরত আসলেন, উনি আওয়ামী লীগের সভানেত্রী হলেন। তো ওনাকে কে এনেছিল? আওয়ামী লীগ সহ সমস্ত দল তো নিষিদ্ধ হয়ে গেছিল বাকশাল গঠনের পর। তারপর বাকশাল থেকে যখন বহুদলীয় গণতন্ত্রের শহীদ জিয়া আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে গেলেন, তখন তো আওয়ামী লীগের নামে আজকে এই যে রাজনীতি করছে, বাকশাল গঠন করে কেবল 4টা পত্রিকা, সমস্ত পত্রিকা নিষিদ্ধ হয়ে গেছিল সেই দিন। বাকশাল গঠন করে কেবল একটি দল, আর কারো কোনো দলের রাজনীতি করবার কোনো রকম ক্ষমতা কারো ছিল না। তো বাকশাল নেতা যারা ছিলেন তারাই তো আপনার শেখ সাহেবের, এই আলোচনাটা আপনার কাছে অনেক আছে, আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে আপনারা বলতে চাচ্ছেন যে আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী, তাকে কিন্তু দেশে আসবার সুযোগ করে দিয়েছিল শহীদ জিয়া সাহেব। তো এই বিষয়ে আপনি একটু যদি মন্তব্য করেন, তার পরবর্তী আমরা বিরতির দিকে আবার আলোচনায় ফিরে আসবো। অনেকগুলি কথা উনি বলেছেন। আসলে যে ইতিহাস বিকৃতির কথা যেটা আমরা বলছি, এটা তো ডকুমেন্টারি, এটা তো বানানো কোনো কিছু না, এবং ওরা দীর্ঘদিন ধরে যে ইতিহাসটাকে বিকৃত করেছে। আমি বারবার বলছি 25শে মার্চের শেষ রাতে, অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হওয়ার আগে উনি ইতিহাস এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেটি শুনেছি আমরা। এখন যেটি বলেন যে এখন যেই বিষয়টি উনি বলছেন যে উনি তো কিছু করেননি, জিয়াউর রহমান কিছু করেননি, তো জিয়াউর রহমানকে
এই যখন যদি উনি ঘোষণাই দিয়ে থাকেন, তাহলে স্বাধীনতার পর তো উনি তো বাংলাদেশের দায়িত্ব নেবেন, এটাই তো স্বাভাবিক ছিল। সুতরাং তখন উনি বঙ্গবন্ধুর আন্ডারে উনি কেন সেনাবাহিনী উনি প্রমোশন নিলেন? তখন তো বঙ্গবন্ধুর আন্ডারে উনি নিয়েছিলেন। এটাই তো ইতিহাস। সেই বিশ্লেষণ তো নিশ্চিত। এবং আরেকটা বিষয় যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, সে কিন্তু এই বঙ্গবন্ধু হত্যার পিছনে যে তার যে ইনভলভমেন্ট আছে, এটা তো প্রমাণ হয়েছে। এটি তো বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি সে বলেছে না। এই যে একটা প্রসঙ্গ উত্থাপন করলেন, সেটা হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জিয়া রহমান সাহেব যখন ক্ষমতায়, তখনই কিন্তু তিনি দেশে ফিরে এসেছেন বলে যে একটা মন্তব্য করলেন। তখন তো জোর করে এসেছিলেন। আচ্ছা, তো সাধারণ মানুষের চাপে পড়ে কিন্তু সেদিন বাধা দিতে পারেননি। এবং 81 সালে উনি এসেছিলেন। আসার পর কি হয়েছে? আসার পর উনি 32 নম্বরে ঢুকতে পেরেছেন। 32 নম্বর গেট দিয়ে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবং 32 নম্বরের সামনে বসে, রাস্তায় বসে সে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেছেন, তার ফ্যামিলির জন্য দোয়া পড়েছেন। এবং এটা ইতিহাস। এবং ওই সময়টা সাধারণ মানুষের চাপে পড়ে এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল বঙ্গবন্ধুর কন্যা দেশে ফিরে আসবে, সেই প্রত্যাশা নিয়ে ভারত থেকে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে এসেছিলেন। কিন্তু সেখানে তাকে বলছেন যে আপনি 32 নম্বরে ঢোকার জন্য পারমিশন দেয়নি, এবং সেটা সিল করে দেওয়া হয়েছিল, কারণ এই খুনের সাথে জিয়া রহমান জড়িত ছিল। এই আলোচনাটা শেষ করতে চাই, যেটি আপা মন্তব্য করলেন আবার ইতিহাস বিকৃতি। একই সাথে আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী তার দেশে ফিরে আসার পরও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে, বাধার মুখে পড়েছিলেন তিনি। সেই জায়গায় যদি একটু কথা বলেন তো আমরা। 1981 সালে আজকের যিনি প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, উনি বাংলাদেশে আসলেন। তখনকার তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়া, উনি যদি না চাইতেন তাহলে কি এটা আসা সম্ভব হতো? কখনোই হতো না। এখন দেখেন, তার কিছুদিন পরেই কিন্তু চট্টগ্রামে শহীদ জিয়া ওনাকে হত্যা করা হয়। এখন ওনারা ইতিহাসে নিজের জায়গা নিবে। আমরা সবসময় একটা জিনিস বলেছি যে 7ই নভেম্বর 1975 দেশের যে একটা ভয়ঙ্কর একটা অবস্থা ছিল, ওই মাঝখানের কয়টা দিন কিন্তু আমাদের দেশে কোনো কিছুই ছিল না, সরকার কিংবা যেভাবে একটা রাষ্ট্র পরিচালিত হয়। সেই দিনের সেই আপনার সিপাহী জনতার যে বিপ্লব, সেটার মাধ্যমে ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন, শহীদ জিয়াকে বন্দী করে রেখেছিল। সেখান থেকে মুক্ত করে তারপরে কিন্তু উনি যখন ক্ষমতায় আসীন হন, তখন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের এর মধ্যে ভূমিকা আছে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সাহেব এর মধ্যে নিজের প্রমোশন নেয়া কিংবা আপনার বন্দি করে রাখা, প্রশাসন চলছিল ওনার ইশারায়। কিন্তু তার পরবর্তীতে যখন 1975 সালের 5ই নভেম্বর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন খন্দকার মোশতাক সাহেব, তার আগে খন্দকার মোশতাক এবং খালেদ মোশাররফ বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেন 6ই নভেম্বর। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। এই শেখ সাহেবই কিন্তু ওনাকে বিচারপতি হিসেবে, প্রধান বিচারপতি হিসেবে। আমরা একটা ছোট্ট করে যদি শুনতে চাই, আমরা বিরতিতে যাব, অন্য প্রসঙ্গের আলোচনা আসবো। যেটি অভিযোগ আসলো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আসার পরে ওনার 32 নম্বরের সেই বিষয়টাকে আপনারা না, সেটা তো আমি আপনাকে বললাম। দেখেন, আপনারা তো দেখেছেন গত কয়েক বছর আগে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়া 2008-এই বলুন কিংবা 2014-তেই বলুন, 2018-ওর নিশিরাতের যে ভোট ডাকাতি তারা করেছে, 10 কোটি 40 লক্ষ ভোটারের ভোটের অধিকার হরণ করে। এবং সেই সাথে একটা জিনিস মনে করিয়ে দিই, আমাদের দেশনেত্রী শহীদ মঈনুল ইসলাম রোডের যেই বাড়িতে ওনার দীর্ঘজীবন কেটেছে, হ্যাঁ, সেখান থেকে কিভাবে ওনাকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছে, সেটা তো বাংলাদেশের 17 কোটি মানুষ সাক্ষী আছে। সেরকম কিছু তো 32 নম্বরে সেটা তো হয়নি। এটা এই ধরনের কথা বলবার পেছনে ওনার কোনো যুক্তি কিংবা কোনো মানে কি কাজ করছে আমি ঠিক বুঝতে পারছি না। কারণ 81 সনে সিটিং প্রেসিডেন্ট তখন শহীদ জিয়া, তখন দীর্ঘদিন পর দেশে আসলেন আওয়ামী লীগের সভানেত্রী, আজকের যিনি প্রধানমন্ত্রী উনি। কাজে এখানে তো আপনার 2-2-4 কিংবা 2+2=5 এটা বলবার কোনো সুযোগ নেই। আমরা একটু যুক্ত করে নেবার কথা বলেছি আমাদের এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতিকে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট AK আমিনুদ্দিন মানিককে। আপনারা দুজন কি আমাদের সাথে আছেন? আছে, আমরা তো
জি, আমরা পেয়েছি। আমরা কেন তাদেরকে যুক্ত করেছি সেটি একটু বলে রাখি দর্শক। সেটি হচ্ছে গিয়ে আমরা দেখেছি গত 19শে নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি বলেছিলেন, রাজনীতিবিদরা নয়, বিদেশে অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি কর্মচারীরাই এগিয়ে আছে বেশি। হাইকোর্টের মাননীয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল 20শে নভেম্বর বলেছিলেন যে অর্থ পাচারকারীদের কাছে দেশটা মগের মূল্যকে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। আবার একই বিচারপতিদ্বয় আবারও বলেছেন, যারা অর্থ পাচার করেছে তারা দেশ ও জাতির শত্রু, এরা দেশের সঙ্গে বেইমানি করেছে। এই যে অবজারভেশনগুলো মহামান্য হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আজকে দুদকের যিনি আইনজীবী রয়েছেন, একই সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ কে এম আমিনুদ্দিন মানিককে তিনি আজকে সাংবাদিকদেরকে গণমাধ্যমকে ব্রিফ করেছেন। সেই সংবাদটি দেখেই আমরা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানিক সাহেবের কাছে যাব যে কিভাবে কী কারণের জন্য এই ধরনের অবজারভেশন দিয়েছে। আমরা আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতির এই প্রতিবেদনটি দেখে তারপর আমরা আলোচনায় যুক্ত হব। বিদেশে অর্থ পাচারকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম পরিচয় জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী 17 ডিসেম্বরের মধ্যে এই তালিকা আদালতে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নাজমুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ সব প্রণোদিত হয়ে রুল সহ এই আদেশ দেয়। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে কানাডার বেগমপাড়ায় বাংলাদেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ দুর্নীতিবাজদের বাড়ি নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এদের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যাই বেশি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচার হয়। বিষয়টি আমলে নিয়ে রোববার স্বপ্রণোদিত হয়ে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে রুল জারি করে হাইকোর্ট। একই সাথে আগামী 17 ডিসেম্বরের মধ্যে এসব সরকারি কর্মকর্তা কর্মচারীদের তালিকা জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন উচ্চ আদালত। আদেশে আদালত বলেন, অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রু। সরকারি কর্মচারী কারা, রাজনীতিবিদ কারা এবং ব্যবসায়ী কারা, তারা কি তাদের বৈধ আয়ের মাধ্যমে ওখানে বাড়ি করেছে কিনা বা বৈধভাবে টাকাটা নিয়েছে না মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকাটা নিয়ে ওখানে বাড়ি করেছে, তাদের নাম ঠিকানা জানতে চেয়েছেন। বিভিন্ন দেশে, সব দেশে, যে মালয়েশিয়া, সিঙ্গাপুর কোর্ট এই বিষয়টা উল্লেখ করেছেন। অর্থ পাচারে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। আদালতের বক্তব্য হলো, আপনারা কি করছেন, এটা ভিজিলেন্ট হন, আজকে থেকে কোনো মানি লন্ডারিং এর টাকা যেন পাচার হতে না পারে। নিষেধাজ্ঞা হয়েছে এবং আদালত খুব উষ্মা প্রকাশ করেছেন। দেশের মানুষের যা কষ্টার্জিত সম্পদ দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, এটা খুব অ্যালার্মিং। দেশের টাকা লন্ডারিং হয়ে বিদেশে চলে যাচ্ছে। দেখে না হোয়াট ইজ দ্য রোল অফ ল এনফোর্সিং এজেন্সি, ওনারা থেকে কি কাজ করছেন সেটা আমাদের কাছে জবাব দেন। এবং আইজি পুলিশকে পক্ষ করা হয়েছে, ওনার উপরেও শোকজ হয়েছে। দুদক চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংক, ঢাকার ডিসি সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম এবং সেই রিপোর্টের প্রেক্ষাপটে আমরা একটু ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ কে এম আমিনুদ্দিন মানিক ভাই, আপনাকে একটু জানতে চাই, যেটি হাইকোর্ট জানতে চেয়েছে এবং আমরাও কিন্তু এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করি যে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার হয়ে যাচ্ছে। আমাদের কানাডা, বেগমপল্লী সহ পৃথিবীর বড় বড় দেশ, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশগুলোতে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশগুলোতে আমাদের দেশের অর্থের টাকা দিয়ে ব্যাংকের টাকা লুট করে আজকে রাজনীতিবিদ বলি, ব্যবসায়ী বলি, সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলি, তারা বিশাল বড় বড় রাজপ্রাসাদ করছে, সেখানে ইনভেস্টমেন্ট করছে, দ্বৈত নাগরিকত্ব নিচ্ছে, ছেলে মেয়েকে পড়াশোনা করেছে, স্ত্রীকে সেখানে রাখছে, নানা কিছু ঘটছে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে অবজারভেশনটা দেওয়া হয়েছে, নিশ্চয়ই এটি 17 তারিখের মধ্যে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে। কিন্তু যদি এরকম হয় বা এরকমই তো হবার কথা, যারা সেখানে অর্থ পাচার করেছে সেই অর্থ পাচারকৃত অর্থ দিয়ে তো সেই বাড়ি গাড়ি সম্পদ তো যিনি করেছেন তার নিজের নামে করবেন না, সেখানে বন্ধুবান্ধবের নামে করবেন, আত্মীয় স্বজনের নামে করবেন, বেনামে করবেন। তো সেই জায়গার তথ্যপত্র নিয়ে কতটুকু কি করা সম্ভব হবে? ধন্যবাদ। আসলে আজকে যে সুমোটো রুলটা হয়েছে সেই বিষয়টা আমাদের যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকা রিপোর্টার্স ইউনিটি যে বক্তব্য দিয়েছেন, ওনার কাছে 28টা নাম ঠিকানা আছে, যাদের মধ্যে 4টা রাজনীতিবিদ এবং বাকিগুলা সরকারি চাকরিদের। তো সেই ক্ষেত্র থেকে মানে আপনার 19শে নভেম্বর
দৈনিক জনকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, ডেইলি স্টার নিউজ করেছে, এবং 21শে নভেম্বর আবার ডেইলি স্টার নিউজ করেছে একই বিষয়টার উপর। সেখানে নাম ঠিকানাগুলো আসে নাই যে কারা এই বাড়িঘর করেছে। সেখান থেকে কোর্ট সব প্রণোদিত হয়ে আসলে আজকে এই রুলটা দিয়েছে। ওনারা দেখতে পাচ্ছেন যে টাকাগুলা যারা ওখানে বাড়িঘর করেছেন সরকারি চাকুরিদের, বিদেশে বাড়ি করার মতো, যেমন কানাডার কথা উল্লেখ করা হয়েছে, এবং বাইরে আরো দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যে বাড়িগুলা করছে, তারা কি মানে বৈধ আয় এবং বৈধভাবে টাকাগুলা মানে বাংলাদেশের বৈধভাবে আমি যে বিষয়টা একটুখানি আপনার কাছে স্পেসিফিকলি একটু জানতে চাই। দুজন আইনজীবী আছেন, আপনিও আইনজীবী, এবং আমাদের ল বিট করে আমাদের সিনিয়র সাংবাদিক রয়েছেন। নিশ্চয়ই আমরা আইনের ভাষা বলি ল পয়েন্ট আর ফ্যাক্ট দু জিনিস। এখন যদি এই 28টা নাম হোক বা 38টা নাম হোক, সেই নামের মধ্যে সেই তালিকা করতে গিয়ে যদি দেখা যায় যে একজন টাকা পাচার করেছে, কিন্তু সেটি আমরা বুঝতে পারছি ফ্যাক্ট, ঘটনা সত্য হতো, কিন্তু ল পয়েন্টে যদি সেই জায়গার সেই পাচারকারী সয় সম্পত্তি যদি নিজের নামে না করে অন্যের নামে করে থাকে, মানে যারা পাচার করে তারা তো বোকা নয়, সেখানে কিন্তু নিজের নামে কিছু করবার নয়, সেক্ষেত্রে আদালত বা আইন প্রয়োগকারী সংস্থা কি করতে পারবে? সেটা তো ইনভেস্টিগেশনের বিষয়। তারা কিভাবে মানে ওখানে তো যে একটা কথা আসছে না যে বেগমপাড়া নামে একটা এলাকা আছে যে কানাডার, ওই যে বেগমপুরা থেকে বেগমপাড়া, সেই সমস্ত বিষয়গুলা, সব বিষয়গুলা আসলে ইনভেস্টিগেশনে আসবে। যদি নাম ঠিকানাগুলো আসে, তাদের কারো না কারো নামে আছে, হয়তো স্ত্রীর নামে আছে বা ছেলে মেয়েদের নামে আছে, কারো না কারো নামই তো হয়তো বা আছে। এটা তদন্তে হয়তো বের হয়ে আসবে। আমরা এই আলোচনায় আমি আরেকটা বিষয় আপনি বলছেন যে ওই যে প্রশান্ত কুমার হালদারের একটা সুমোটো রুল দিয়ে যে উনি লিজিং কোম্পানির মাধ্যমে 3,500 কোটি টাকা পাচার করেছে দেশে, মানে ওকে ধরার জন্য, গ্রেফতার করার জন্য যেটা সুমোটো রুল হয়েছে, সেটা কোর্ট ওইভাবে বলে নাই দেশটা মগের মূল্যক না, মানে এটা কি মগের মূল্যক কিনা, মানে এই লোকটা যে টাকাটা পাচার করেছে সেটাই সেইভাবে বলছে যে এটা কি মগের মূল্যক নাকি, যে সে টাকা পাচার করবে ধরা ছোঁয়ার বাইরে থাকবে, সেই ক্ষেত্র থেকে তখন সুমোটো রুল। জি, আমরা আপনার কাছে শুনবো। আমি একটুখানি হুমায়ুন চিশতি আপনার কাছে জানি, যেটি যে প্রশ্নটি করলাম যে যিনি টাকা পাচার করেছেন, এখানে টাকা পাচার করার কিন্তু অনেক প্রক্রিয়া রয়েছে। এখান থেকে টাকা হংকং যাবে, অথবা দুবাই যাবে, অথবা সিঙ্গাপুর যাবে, সেখান থেকে বৈধ প্রক্রিয়ায় কিন্তু ওইসব দেশগুলোতে টাকা যাচ্ছে। তো বাংলাদেশ থেকে টাকা যে নিয়ে গেছে সেটা কীভাবে প্রমাণ করা হবে? এক, দুই হচ্ছে যদি সেই যে দেশে টাকা গিয়েছে, যে দেশে সম্পদ করেছে, সেই দেশে সম্পদ করবার পরে সেটা যদি লিগ্যাল এন্টিটি সেই দেশ দিয়ে থাকে, এবং সেক্ষেত্রে যদি অন্য নামে বেনামে করে থাকে, তাহলে আমরা বা আমার সরকার আমরা কি করতে পারবো? হ্যাঁ, ধন্যবাদ। এবং আপনি যে কথাটা বলছেন সেটা কিন্তু একেবারে মানে সঠিক একটা কথা। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে দেশের বাইরে বিপুল পরিমাণ টাকা কিন্তু আমার দেশের মানুষ মানে পাচার করেছে, এবং এই পাচার করার পরে যখন আমরা এটা জানতে পারার পরে যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়াগুলোর সাথে বিদেশের যে আইনের যে বিষয়গুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো সহজ হয় না। এবং এই বিষয়গুলো সহজ হয় না বলেই কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত মুসা বিন শামসের বা তারেক রহমানের কথাই বলেন বা পিকে হালদারের বা অন্যান্য যাদের কথাই বলেন না কেন, এই যতগুলো বিষয় উন্মোচিত হয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো টাকা আমরা ফেরত আনতে পারিনি। এবং এই প্রক্রিয়াটা কিন্তু অনেক জটিল প্রক্রিয়া। আজকে সকালে আদালতে আমাদের গণমাধ্যম কর্মীদের মধ্যে একটাই ছিল, আলোচনার বিষয় ছিল যে বেগমপাড়া নিয়ে কোর্ট একটা সুমোটো রুল দেবেন। এবং যেহেতু এটা ভার্চুয়াল কোর্ট ছিল এবং আমরা গণমাধ্যম কর্মীরা ভার্চুয়ালি এখানে যুক্ত ছিলাম, আমরা ওখানে কথা বলতে পারি না বা আমাদের করতে পারি না, বাট আমরা কথাগুলো শুনতে পারি এবং আমরা ওগুলো মূলত নোট করি। এবং সেখানে কিন্তু কোর্ট বারবার করে মানে একবারে অ্যাগ্রেসিভ অবস্থায় ছিল যে এই যে দেশের টাকাগুলো যাচ্ছে এবং এই টাকাগুলো এগুলো তো আমরা অ্যালাউ করতে পারি না, এবং এই যে আনঅথরাইজড ভাবে ইলিগালি ভাবে যে যাচ্ছে, এইখানে আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থা আছে বা আমাদের যে কোর্ট আছে বা এই যে বাংলাদেশ ফিনান্সিয়াল ইনভেস্টিগেটিভ ইউনিট আছে, এরা তাহলে কি করছে? হ্যাঁ, এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তাদের ভূমিকা কি, এইগুলো রোধ করা যাচ্ছে না কেন? এবং আপনি আমার রিপোর্টে দেখলেন যে দুদকের আইনজীবী কিন্তু বলেছেন যে
আইজিপির প্রতি একটি কারণ দর্শানোর নোটিশও ইস্যু করা হয়েছে। অনেকের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের কারণ দর্শানোর নোটিশ। জি, হুমায়ুন চিশতি একটু থাকবেন আমাদের সাথে, আমি একটু আপনার কাছে আসি এবং সে আসার প্রসঙ্গে যেটি বলতে হয় যে আমরা অনেক পিকে হালদার, আমরা ডেস্টিনি গ্রুপ, সোনালী ব্যাংক কেলেঙ্কারি, অগ্রণী ব্যাংক কেলেঙ্কারি, প্রচুর টাকা কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ থেকে এই গরিব মানুষের অর্থ লুটপাট হয়ে গিয়েছে এবং সেই অর্থের কিন্তু বৃহৎ অংশ কিন্তু বিদেশে চলে গিয়েছে, দেশে কিন্তু কোনো অর্থই থাকছে না। তো এই অবস্থার প্রেক্ষাপটে যে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে, লোকটাকে মগের মুল্লুক পেয়েছে কিনা সেটা বলেছে এবং আমরা দেখছি পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু মুখ খুলতে বাধ্য হয়েছেন। তো সেটি আসলে কিভাবে দেখছেন? এবং যেটা বলা হয় যে এই 11 বছর সময়ের মধ্যে, মানে বিশেষ করে আপনাদের ক্ষমতাকালীন সময়ের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বারবার, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে অর্থ পাচার এটি কিন্তু নতুন কিছু না। আমি বলবো যে এটি শুরু করেছিল হাওয়া ভবন থেকে এবং আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায়, তখন উনি ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী থেকে কালো টাকা সাদা করেছিলেন, তার অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেছিলেন এবং প্রচুর পরিমাণ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল তারেক রহমান। আজকে দেখেন যে বেগম জিয়া কিন্তু দুর্নীতির দায়ে কিন্তু জেল খেটেছেন এবং আজকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর জাতির পিতার কন্যার যে দয়ায় আমি বলবো, তার যে মানবিক যে আচরণ, সেই আচরণের জন্যই কিন্তু আজকে তিনি মুক্ত আছেন। সুতরাং এই যে ক্ষমতায় থেকে বিদেশে টাকা পাচার, এটা আজকে নতুন না। এবং আজকে যেগুলো আমরা শুনছি ধারাবাহিকতা কি আপনি বলছেন এটা? না, আমি সেটা বলি না, আমি বলছি যে আজকে নতুন এই জিনিসটা না, কিন্তু আগে এটা বিচার হয়নি। এখন কিন্তু আপনি যত যাই বলেন না কেন, আপনি যতগুলো এরকম বিদেশে পাচারের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনা কিন্তু আইনের আওতায় এনে বিচারের কাছে সেটি কি গণমাধ্যম বা অন্যান্য জায়গায় যেটা বলা হচ্ছে যে এই সময় সবচেয়ে বেশি বিদেশে টাকা চলে গিয়েছে, ব্যাংকের অর্থ লুট হয়েছে, সেই জায়গাটাতে আপনি কিভাবে দেখছেন? না না, এই সময়টার মধ্যে আসলে টানা আমরা 12 বছর ক্ষমতায় আছি, তাই না? এরকম টানা ক্ষমতায় তো বিএনপি ছিল না। আর বিএনপি যখন ছিল তখন ওই 5 বছরে কত টাকা বিদেশে পাচার হয়েছিল, কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছিল, সেগুলো পরিসংখ্যান কিন্তু আমাদের কাছে আছে। সো এটা তাদের সময় বিচার হয়নি, আমাদের সময় বিচার হচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য। এবং আপনি দেখেন যে হলমার্ক কেলেঙ্কারি বলেন বা সোনালী ব্যাংকের টাকা, ডেস্টিনি, সোনালী ব্যাংক, এগুলো সবগুলি কিন্তু বিচার আওতায় হয়েছে এবং ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এবং যারা বিদেশে টাকা পাচার করেছে, আপনি যে কথাটি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটি হচ্ছে যে এদেশ থেকে টাকা পাচার করে যে অন্য কারো নামে কোনো কিছু করলে এটা কিভাবে ধরবে? হ্যাঁ, এটা আপনি জানেন, হয়তো বিদেশে আপনি অনেকবার গিয়েছেন, আপনি জানেন সেটা হলে বিদেশে কিন্তু একজন মানুষ যা ইনকাম করে তার একেবারে গুনে গুনে তাকে ট্যাক্স দিতে হয়। সে ওই নাগরিক হিসেবে সে ওই ট্যাক্স দিয়ে যে টাকাটা তার থাকবে, সেই টাকার মধ্যেই কিন্তু তাকে প্রপার্টি রাখতে হবে। সুতরাং ইচ্ছা করলেই কিন্তু এই দেশের টাকা ও দেশে নিয়ে অন্য কারোর নামে এটা করবে, এটা খুব ডিফিকাল্ট। ওদের গভর্নমেন্ট কিন্তু অ্যালাউ করে, এবং সেটা আইনই আছে যে ওদের দেশে ইনভেস্টমেন্ট করলে তাদেরকে নাগরিকত্ব দিবে বা এই ধরনের আইন রয়েছে। সুতরাং আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু এই বর্তমান সরকার 2008 সালের ক্ষমতায় আসবার পরেই কিন্তু প্রক্রিয়া শুরু করেছে বিদেশ থেকে টাকা আনার, সেই পাচারকৃত টাকা। এর মধ্যে কিন্তু ইতিমধ্যে আমি বলছি তারেক এবং কোকোর যে টাকা, সেখান থেকে অন্তত 20 কোটি টাকা একবার প্রথমে আনা হয়েছে, পরবর্তীতে আরো আনার প্রক্রিয়া চলছে। আমি মনে করি যে যত টাকাই বিদেশে পাচার করুক না কেন, বৈধ পন্থায় অবশ্যই সব টাকা ফেরত, হাজার কোটি টাকা হোক, এটা যদিও ফেরত আনাটা খুব ডিফিকাল্ট, তারপরেও বর্তমান সরকার কিন্তু অনেস্টলি চেষ্টা করে যাচ্ছে। এবং আমি এজন্যই আমি বিশ্বাস করি এই সরকার দিয়ে সম্ভব সব টাকা, মানে এই যে হাজার কোটি টাকা গিয়েছে সেগুলি আনানো সম্ভব। হ্যাঁ, এটা এজন্যই সম্ভব। আজকের যিনি দেশের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু একজন সৎ এবং দক্ষ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সো এটা আমাদের দুর্নীতিবাজ কোনো প্রধানমন্ত্রী না। সুতরাং তার আন্ডারে যেহেতু দেশ আছে, আমি বিশ্বাস করি আমরা সেটা আশ্বস্ত হতে চাই। যে ফাইনাল হোসেন একটুখানি আসি, যে এই যে পাচার হওয়ার যে ঘটনাটা, সেটি শুরু হয়েছিল হাওয়া ভবন থেকে, যেটি আজকে আমাদের অতিথি সঞ্জিদা খানম আপা বললেন। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? তো এখন কি হাওয়া ভবন আছে? এখন তো সব ঘরে ঘরে খাওয়া ভবন। এখন এনু রূপম, তারা থানা পর্যায়ের নেতা, শত শত ভরি সোনা, সমস্ত সিন্দুক ভর্তি টাকা, আপনার জিকে শামীম, তারপর এখন কথা না বলা ভালো, আমি বলি না, এটুকু ডেকোরাম। এখন যুবলীগ নেত্রী যে পাপিয়া, এখন দেখেন অপপ্রচার মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে ওনারা করছেন, ওনার কোনো টাকা কিন্তু ফেরত আসেনি, সেটা ভিন্ন আরেকজন না। আমি এখন কিন্তু কথা বললে এটা ভদ্রতা, ডেকোরাম।
আর দেখেন একটা টাকাও কালো টাকা সাদা করেননি বেগম জিয়া। সেই সময় তিনি ১/১১ সময় ১/১১-তে সব জেলে যখন বন্দী ছিলেন আওয়ামী লীগের সেনা সমর্থিত সেই সরকার যখন ক্ষমতায়, তখন আপনার ওনার ইনকাম ট্যাক্সের ফাইলে বাড়ি ভাড়াটা যোগ করে দেখানো হয়েছিল। এটা কালো টাকা সাদা করা না। আর আমাদের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেবের কথা বলেছেন, আজকে এই যে ভ্যাট থেকে শুরু করে সবচাইতে সফল যদি বাংলাদেশের কোন অর্থমন্ত্রী থাকেন এটা হচ্ছেন জনাব সাইফুর রহমান সাহেব। বেগম জিয়া দুর্নীতির মামলায় জেল খেটেছেন উনি বললেন, হ্যাঁ 2,10,00,000 টাকা না, সেটা এখন 7-8 কোটি টাকার বেশি হয়ে বসে আছে এফডিআর। এখন আপনার প্রধানমন্ত্রীর দয়ায় উনি বললেন একজন আইনজীবী হয়ে যে এক্সিকিউটিভ অর্ডারে উনি আজকে গৃহবন্দী অবস্থায় আছেন, উনি কিন্তু মুক্ত নন, গৃহবন্দী। আদালত তাকে জামিন দেয়নি। এখন আদালত কখন জামিন দেয় না? দেশে যদি ন্যায় বিচার আইনের শাসন এগুলো থাকে তাহলে তো ওনার আইনের মতো কাজ করলে ওনার তো বহু আগেই এই ছোট সাজার মামলায় জামিন হয়ে যাওয়ার কথা, সেটা হয়নি। আর তারেক রহমান সাহেবের মানি লন্ডারিংয়ের মামলায় খালাস দেয়া যে বিচারক, উনি কিন্তু বাংলাদেশে থাকতে পারেননি। আর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেবের বই আ ব্রোকেন ড্রিম, ওইটা তো আপনারা সবাই পড়েছেন, কিভাবে কে কোথা থেকে কিভাবে বলা হয়, কিভাবে ওনারা কি করেন। ফরিদপুরের দেখেন ছাত্রলীগ সভাপতি জেলা পর্যায়ের নেতা 2,000 কোটি টাকা পাচার করে দিয়েছে। পিকে হালদার 3,500 কোটি টাকা পাচার, কানাডায় এখন বিশাল বড় বাড়ি। স্বাস্থ্য অধিদপ্তরের যে পিয়ন আফজাল হাজার কোটি টাকার আপনার মালিক। আমি ডিফারেন্সটা বলে রাখি, যেটি হাওয়া ভবনের কথা বলা হচ্ছে সেই সময় তো এরকম কোনো কিছু দৃশ্যমান ভাবে দেখা যেত না, কারণ আপনারা সেটা লুকায়িত রাখতেন। লুকানো না হলে না দেখতেন এখন আপনি। দেখেন পিকে হালদারকে আমরা লুকাতাম, গণমাধ্যম আপনারা কি করতেন? আজকের মতন তো গণমাধ্যমের গলা টিপে ধরেনি, আজকের মতন ডিজিটাল সিকিউরিটি আইন ছিল না, সেটি কিন্তু আজকের মতন তথ্য প্রযুক্তি আইন ছিল না, 57 ধারা দিয়ে আপনাদের উপর আমরা খড়গহস্ত হয়েছিলাম না। আপনারা বহু কিছু লিখেছেন গণমাধ্যমে ওই সময়। দেখেন টাকা পাচারকারীদের মধ্যে সরকারি কর্মচারীরাই বেশি। মিট দ্য প্রেস অনুষ্ঠানে বললেন আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন রাজনীতিবিদরা নয়, বিদেশে বেশি অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি কর্মচারীরাই বেশি, এটা উনি বলেছেন। উনি বলেন গোপনে কানাডা টরন্টোতে অবস্থিত বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে, আমার ধারণা ছিল রাজনীতিবিদদের সংখ্যাই বেশি হবে, কিন্তু যে তথ্য পেয়েছি তাতে অবাক হয়েছি। সংখ্যার দিক থেকে সরকারি কর্মচারীর বাড়িঘর সেখানে বেশি আছে এবং তাদের ছেলেমেয়েরা সেখানে থাকে, যদিও এটি সামগ্রিক তথ্য নয়। তিনি বলেন বিদেশে টাকা পাচার করেছে না। দেখেন পিকে হালদার চোখের সামনে দিয়ে চলে গেল। এখন দেখেন হাইকোর্ট কি বলছে, এরা দেশের সঙ্গে বেইমানি করেছে। বিভিন্ন সংবাদপত্রে অর্থ পাচারের যেই বিষয়, যেই খবরগুলো আসছে, যে খবরগুলো ওনারা দেখছেন, সেখানে এই কথা বলছেন। দেখেন এনুরূপম 1 বছরে 30টা বাড়ির মালিক, আওয়ামী লীগ নেতা, কি করে হয় বলেন? তাদেরকে তো আইনের আশ্রয় নেওয়া হচ্ছে, তাদেরকে জেল দেওয়া হচ্ছে, সেই জায়গাটা সাইরেন বাজতো, প্রোটোকল দিত, 2টো জিপ, যুবলীগ নেতা শামীম। কেন এই সময়ে, এই যে আজকে যদি মনে করেন তারা কেন এতটা বেপরোয়া হয়ে গেল, ক্ষমতাসীন তাদের ছত্রছায়ায় তো ধর্ষণের বেলায় বলেন, ধর্ষণের মহামারী চলছে, দুর্নীতির মহামারী চলছে। এখন আপনার করোনার ভ্যাকসিনের সাথে এই 2টোর ভ্যাকসিনও আমাদের অত্যন্ত জরুরি হয়ে গেছে। কিন্তু কেন এরকম হলো? কিসের জোরে? একটাই তার কারণ কি, বিচারহীনতার যেই সংস্কৃতি। আজকে দেখেন আপনি, এই যে আমরা একটার পর একটা ঘটনা এখন বলছে, আওয়ামী লীগ বলবে যে হ্যাঁ আমরা তো বিচারে আনছি, লাগামহীন বলগাহীন এই যে ভয়ঙ্কর দুর্নীতি, এটা কেন হচ্ছে আজকে? কারণ একটাই, তারা জনগণের ম্যান্ডেট না নিয়ে 2008-এ তারা কিভাবে ক্ষমতায় এসছে সেটা তো পাশের দেশের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব বাবুর বইয়ে লেখা আছে। তারপর 2014 বিনা ভোটের 153 জন এমপি। 2018-তে নিশিরাতে 29শে ডিসেম্বরে ভোট ডাকাতি। এখন এগুলো তো অর্থ পাচারের সাথে ভাই কারণ থাকতে হবে তো। সেখানে আপনি বলছেন হাওয়া ভবন, খাওয়া ভবন বা ঘরে ঘরে হাওয়া, যেটি বলছেন না, যুবলীগ নেতা পলিথিন জাকির হকার থেকে কোটিপতি, হ্যাঁ ক্যাসিনো শহর বানিয়ে দিল আমাদের মসজিদের শহর ঢাকাকে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আমাদেরকে কত কিছু দেখালো। আমরা দেখলাম ছাত্রলীগের সভাপতি সম্পাদক তারা কি ফেয়ার শেয়ার চাইলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে, তারপর তারা পদত্যাগ করলো। পদত্যাগ করে কি হবে? কিছু হয়েছে? তাদের কোনো শাস্তি হয়েছে?
এগুলো তো শাস্তিযোগ্য অপরাধ। আচ্ছা, ভাই আপনার কাছে আবার একটু আসি, আমরা একটু যুক্ত যেহেতু রয়েছে আমাদের সাথে অ্যাডভোকেট এ কে এম আমিন উদ্দিন সাহেব, তো আমরা দুজন অতিথির বক্তব্য শুনলেন, আমিন ভাই নিশ্চয়ই, তো আসলে কি হতে পারে আপনার কাছে মনে হয় দিন শেষে, আপনি যেহেতু আইনজীবী হিসেবে প্র্যাকটিস লয়ার এবং সরকারি আইনজীবী হিসেবে কাজ করছেন, আপনার কাছে মনে হয় কি হতে পারে? ক্ষমতা সম্পন্ন যে আদালত, জাস্টিস মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং জাস্টিস আহমেদ সোহেলের কোর্ট, এখানে আমি প্রায় 2 বছর ডিউটি করতেছি। আমি ব্যাপক দুর্নীতির মামলাগুলা দেখেছি। সেখানে দুর্নীতি এখন যেগুলা উদ্ঘাটন হচ্ছে, আমাদের এই সরকার যেগুলা উদ্ঘাটন করতেছে, নিজের দল বা যেই অপরাধ করতেছে তারটাই উদ্ঘাটন করতেছে, আগের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আগে যে আমাদের যে বিএনপি নেত্রী বলেছেন, তখনকার সময় যে দুর্নীতিগুলা হয়েছে, অর্থ পাচার হয়েছে, তখন সেগুলা কোনোটাই উদ্ঘাটন হয় নাই। এখন উদ্ঘাটন হচ্ছে সমানভাবে। আমি মনে করি আমাদের বর্তমান সরকার সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন এবং আমাদের এই যে জাস্টিস মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের যে আজকে যে কমেন্ট গুলা করেছেন, যারা অর্থ পাচার করছেন তারা দেশ ও জাতির শত্রু, একটু থামাতে চাই। আমি একটু হুমায়ুন চিশতি আপনার কাছে আসি, যেটি অ্যাডভোকেট আমিন বললেন, যেটি হচ্ছে যে এই যে বললো যে এই যে দেশের টাকা যেটা পাচার হয়ে যাচ্ছে, একটা দোষারোপের সংস্কৃতি কিন্তু হলো। অ্যাডভোকেট আমিন সাহেব বললো যে ইতিপূর্বে যা ঘটনা ঘটেছে, বিশেষ করে বিএনপির আমলে, সেগুলো কিন্তু উদ্ঘাটিত হয়নি, এখন উদ্ঘাটিত হচ্ছে। আপনার কাছে তুলনামূলক বিশ্লেষণ আসলে বিষয়টাকে কীভাবে দেখছেন? অর্থ পাচারের এই যে সংখ্যা, পরিসংখ্যানে যদি দেখি, কখন কত টাকা বেশি মনে হয় আপনার কাছে পাচার হয়েছে, বা কখন পাচারের সংস্কৃতিটা বেড়েছে বলে মনে হয়? না, এই বিষয়টা কিন্তু মানে এই দুজন বক্তা যে আলোচনা করলেন, সেই আলোচনা কিন্তু একেবারে ঠিক। মানে এই পাচারের ঘটনা কিন্তু এবারে নতুন নয়। তবে এবারে যেটা নতুন, সেটা নতুন হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে রাজনীতিবিদ, কূটনৈতিক বা ব্যবসায়ী, তারা সেকেন্ড হোম বানিয়েছে মালয়েশিয়াতে, তারা বাড়ি গাড়ি করেছে ইউরোপ, আমেরিকা, কানাডায়। হ্যাঁ, কিন্তু এবারে আমরা দেখেছি যে সরকারি চাকরিজীবীদের সংখ্যাটা আসলেই অনেক বেশি, এবং মানে দুর্নীতির এই জায়গাটায় আমলারা এখন অনেক বেশি এগিয়ে আছে। এবং আজকে কোর্টও কিন্তু তাদের শুনানিতে কিন্তু বলেছেন যে তারা তো দেশের সাথে বেইমানি করেছে, রীতিমতো বেইমানি করছে। তারা দেশের মাটিতে থাকছে, দেশের টাকায় পড়ালেখা করছে, আর টাকা পাঠাচ্ছে বাইরে। এটাকে তো অ্যালাউ করা যায় না। তো পরিবর্তনের মধ্যে পরিবর্তন কিন্তু মানে মেজর পরিবর্তন যদি আমরা বলতে চাই, তাহলে আমরা মেজর পরিবর্তন দেখবো যে মানে কূটনৈতিক বা আমলা বা এখন সরকারি কর্মচারী কর্মকর্তারা যে বেশি পাচার করছে, সেটা হাইকোর্ট সহ সরকারের নজরে আসছে। নিশ্চয়ই সেটার একটা ব্যবস্থা বা কিছু একটা করবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে করবে, এটা আমরা প্রত্যাশা করি। এই আলোচনায় আমাদের স্টুডিও অতিথি যিনি রয়েছেন, অ্যাডভোকেট সানজিদা খানম, অ্যাডভোকেট ফাইমান নাসরিন মুনি, তার সাথে একটু যুক্ত করে নিতে চাই জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপিকে। আমরা কি পাটোয়ারি সাহেবকে যুক্ত করতে পেরেছি? জি, শুনতে পাচ্ছি। জি, সালাম আলাইকুম। আপনি তো শুনলেন, আপনার কাছ থেকে কিন্তু ব্যাখ্যাটা শোনার পর আমরা স্টুডিওতে দুই অতিথির কাছে আলোচনা আসবো। যেটি শুনলেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে জনগণ যদি মনে করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক, এটা কেন মনে করতে হবে জনগণকে? জনগণের মধ্যে এই মনে করার ভাবটা কেন আসবে, সেটিকে একটু বিশ্লেষণ করবেন। আসলে 8 সাল, 14 সাল এবং 18 সাল পরপর 3টি ইলেকশনেই আমাদের একটা জোটের রূপরেখা ছিল, যদিও 14 সালে সেভাবে ছিল না। কোনো জায়গায় নৌকা অফ ছিল, সেখানে লাঙ্গল ছিল, কোনো জায়গায় লাঙ্গল ছিল, নৌকা অফ ছিল, কোনো জায়গায় লাঙ্গল অফ ছিল, নৌকা ছিল। কিন্তু এই কারণে অনেকের মধ্যে হতে পারে যে একটা অ্যালায়েন্স ছিল, কিন্তু সংসদে আমরা কোন দিকে বসছি? আমরা বাম দিকে বসছি, সরকারি দল ডান দিকে বসছে। ভোট আমরা কোন মার্কায় করছি? দেখুন, অন্যান্য বামপন্থী দল যারা 14 দলের ভিতরে আছে, তারা কিন্তু তাদের নিজস্ব মার্কা দিয়ে ভোট করে না, তারা কিন্তু নৌকা মার্কা দিয়ে ভোট করে। কিন্তু লাঙ্গল প্রতীক নিয়ে আমরা কিন্তু জাতীয় পার্টি সম্পূর্ণ, যেমন আমি লাঙ্গল মার্কা নিয়ে ভোট করেছি, আমাদের 22 জন এমপি লাঙ্গল মার্কা নিয়ে ভোট করে এমপি হয়েছে, এবং 4 জন মহিলা এমপি আছে। তো সেই জন্য আমাদের অবশ্যই একটা স্বতন্ত্র অবস্থান আছে। এবং জি এম কাদের স্যার যেটা বলেছেন যে বাইপুলার সিস্টেমে দেখা যায় ছোট ছোট বড় বড় দলগুলি আস্তে আস্তে দুটো ধারার মধ্যে বিভক্ত হয়ে যায়। সেই দুটি ধারার মধ্যে একটা এক্সেপশন হিসেবে জাতীয় পার্টি ছিল, আছে, থাকবে। এবং দেখেন আপনি জাতীয় পার্টির ইতিহাসে জাতীয় পার্টির যে সবচেয়ে ভালো ভোটের ফলাফল 91 এবং 96, এই দুটোই কিন্তু একক ভোটে করা।
এবং 2001-এও নিশ্চয়ই স্বামীদের পাটে আপনার কাছে অনেক বিশ্লেষণ আছে, কিন্তু আমরা একটা ভোটের সময় দেখেছি অনেকে কিন্তু প্রার্থিতার পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন, তারাও কিন্তু দেখেছি যে নির্বাচনে জয়ী হয়ে গিয়েছেন। যেটা আপনি বললেন যে আপনারা নাঙ্গল মার্কায় করেছেন, কেউ নৌকা মার্কায় করেছে, তাহলে আপনারা যদি নাঙ্গল মার্কা যখন করে থাকেন সেখানে তো আমরা মহাজোটের সাথেই তাদের ভোট নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন বা মহাজোট আপনাদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে। তো সেক্ষেত্রে মানুষের মধ্যে এই পারসেপশনটা যেটা আসছে, যেটি জিএম কাদের নিজের মনের মধ্যে যেটা চলে আসলো, সেই পারসেপশনটা কেন তৈরি হলো? না, পারসেপশনটা তৈরি হতে পারে, উনি এটা আশঙ্কা করছেন এবং উনি করে এটা ক্লারিফাই করছেন। যেহেতু উনি পার্টির চেয়ারম্যান, ওনার একটা ক্লারিফাই করার দায়িত্ব আছে। এবং দেখেন, দুটি দল যে সংঘাতময় অবস্থানে আছে, একটা তৃতীয় শক্তি, তৃতীয় মত, তৃতীয় দল, এটা বাংলাদেশে খুব বেশি প্রয়োজন। এবং একটা বহুত্ববাদ, রাজনৈতিক বহুত্ববাদ অত্যন্ত। সেটা কি মনে করেন জাতীয় পার্টি তৃতীয় শক্তি হিসেবে আবির্ভাব ঘটতে পারে? জি, আমার মনে হয় সেই সম্ভাবনা অত্যন্ত স্ট্রং, এবং অনেক ছোট দল জাতীয় পার্টি। আপনাদের মধ্যেই তো, আপনাদের পার্টির মধ্যেই তো বিভেদ রয়েছে, কে চেয়ারম্যান হবে, কে বিরোধী নেতা হবে। এই বিভেদের মধ্যে কিভাবে আপনারা প্রত্যাশা করেন? বিভেদ প্রত্যেক পার্টিতেই আছে, কখনো দৃশ্যমান, কখনো অদৃশ্যমান, প্রত্যেক পার্টিতেই আছে। সরকারের ভিতরেও বিভেদ আছে, আমলাদের ভিতরে বিভেদ আছে, আমলার সাথে রাজনীতিবিদের বিভেদ আছে, পুলিশের সাথে অনেকের বিভেদ আছে, পুলিশের মধ্যে বিভেদ আছে। বিভেদ ছাড়া কোনো কম্পিটিশন ছাড়া কোনো সংগঠন আগাতে পারে না। অবশ্যই সেখানে কিছু বিভেদ থাকবে, আবার দলীয় স্বার্থে সবাই এক হয়ে যাবে। আমি একটি কথা বলি, শেষ করে দিচ্ছি, যে একটা হচ্ছে সরকারি দল, আর একটা বড় গোষ্ঠী থাকে যারা সরকারি দলকে অপোজ করে বা ঘৃণা করে। এই সংখ্যাটা বাংলাদেশে আছে। এর মাঝামাঝি একটা অবস্থান আছে ফ্লোটিং দল, যারা কার কাছে সুপ্রশাসন পাবে, কে শান্তি দিতে পারবে, কে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে, কে অতি আগ্রাসী রাজনীতি করবে না, এই পতাকা তলে আসবে। এই সম্ভাবনাটা নিয়েই জাতীয় পার্টি টিকে আছে এবং স্বতন্ত্র অবস্থান এখনো ধরে রেখেছে। আমি ফাইনান্সের বনি যেটি বলেন, ব্যারিস্টার শামীম পাটোয়ারী এমপি সাহেব বললেন, তিনি লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করেছেন, কিন্তু মহাজোট থেকে তারা প্রার্থী নির্বাচিত হয়েছেন। তা আপনার বিশ্লেষণে তিনি যেটা বললেন সেটা হচ্ছে তাদের একটা স্বতন্ত্র অস্তিত্ব নিশ্চয়ই আছে, যেটি বলেন। আপনি কি বলছেন? কথা হচ্ছে কি, মহাজোটের অংশ, আওয়ামী লীগের অংশ সাথে নিয়ে আওয়ামী লীগই ঠিক করে দেয় বিরোধী দল কে হবে। একসাথেই তো জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের নামে যে তামাশা প্রহসন যেটাই হোক সেটা করেছে। এখন বাংলাদেশের 17 কোটি মানুষ, তারা কি জাতীয় পার্টিকে আমাদের দেশের প্রধান বিরোধী দল বলে বিবেচনা করে? কখনোই করে না। কিন্তু কেন করে না? আমরা দেখলাম যে সাধারণত মানুষের যেই একটা মতামত, সেটা হচ্ছে জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল হিসেবে দেখা হয়। টিআইবি গত সংসদকে বলেছিল পুতুল নাচের নাট্যশালা। আর রওশন এরশাদ ওনার বক্তব্য, এই যে দুদিন আগেই একটা বক্তব্য আছে। এখন আমরা তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, ঠিক আছে, কিংবা ক্রিটিসিজম করবেন, বিরোধী দলের কি দরকার? বিরোধী দল আজকে বাংলাদেশে একটা একদলীয় কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার আছে। এখানে আপনার বিরোধী দলের নামে কি আছে? না না না, কারা এমপিতে আসন বেশি পেয়েছে, কারা সংসদে 292টা আসন, 300টার ভিতর তো আওয়ামী লীগ তাদেরকে সহই নিয়ে নিয়েছে, যেটা নিয়ে আপনার দেশে বিদেশে কি হবে? বিরোধী দল তার বিএনপি হতে পারবে না। শুনেন, 4-5টা সিট, কথা তো সেটাই যে 4-5টা সিট তো দিয়েছে, তো হয় নাই, নির্বাচন তো হয় নাই, নির্বাচনী ব্যবস্থাটাকে তো সম্পূর্ণ ভেঙে তছনছ করে দিয়েছে এই আওয়ামী লীগ। 2008-এ তাদের ওই যে সেনা সমর্থিত সরকারের মদদে তারা যখন প্রথমবার আসলো, তারপরে 2014-তে দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটার অধীনে জামাতের আর আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করে জামাতের এটা যে একটা প্রস্তাবনায় দিল তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা, সেটা আওয়ামী লীগ লুফে নিল। তারপরে 91 থেকে 96 173 দিনের হরতাল, জ্বালাও পোড়াও, বাসে আগুন, 11 জন, না না শুনেন, সেগুলো সব আছে। এখন যখন দেখা যাচ্ছে যে 2018-তেও তারা নিশিরাতের নির্বাচন, মানুষকে তারা আওয়ামী লীগ জেনে গেছে যে একটা সত্যিকারের নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হলে 5টা সিটও আওয়ামী লীগ পাবে না। ওই কারণেই তারা এইভাবে দিনের ভোট রাতে করে, দিনের ভোট রাতে করে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ইভিএম কারা স্টেক হোল্ডার ইভিএম এর? বিএনপি তো একটা অন্যতম বড় দল। বিএনপিকে আপনি বাদ দেন, সমস্ত দল 38টা যে দল নিবন্ধিত, এছাড়া যারা টেকনিক্যালি এক্সপার্ট আছে, ইভিএম আমাদের দলেও আছে, আমাদের দলেও বহু উন্নত রাষ্ট্রে পড়াশোনা করে এসছে তারা, কম্পিউটার সায়েন্সে মাস্টার্স। আচ্ছা, ইভিএম তো কেউ চায়নি ভাই। এখন তো একজনের আওয়ামী লীগের এক নেতার ভিডিও ভাইরাল, এইবার ও 2 উপনির্বাচন, ঢাকা 18 আর সিরাজগঞ্জ 1, আওয়ামী লীগের সেই ছেলে, বাচ্চা একটা ছেলে, সে বলছে ভাই আমার জীবনের প্রথম ভোটটা তো আমি দিতাম,
আমি তো নৌকাতেই দিতাম, আমি তো নৌকার কর্মী, আমার ভোটটা আপনি ইভিএম এ টিপ দিয়ে দিলেন কেন? সেই ভিডিও আপনি দেখেন নাই? সারা বাংলাদেশে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের ভিডিও আসতে পারে না, সেটি কিন্তু না না না, শুনেন আমি আপনাকে বলি, এখন প্যারালাল একটা মিডিয়া, ইফ ইউ লাইক ইট অর নট ইট ডাজন্ট ম্যাটার, যে দাঁড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এখানে তাহলে আপনি ওই কথায় আসেন না কেন? সুবর্ণচরে যেই মেয়েটা গ্যাং রেপড হলো, যুবলীগের ছেলেরা যে গ্যাং রেপ করলো, 32 দিন পর ঘটনাটা তো সোশ্যাল মিডিয়াতেই আসা, তারপরেই তো এটা পুলিশ কিংবা আপনার সরকার স্টেপ নিল। আপনার বিশ্লেষণ নিশ্চয়ই আরো রয়েছে, যদি সময় থাকে শেষ 30 সেকেন্ড বা একটু বলতে হবে। আপা শুনলেন, এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক হয়ে গৃহপালিত যেটি বললো, আমি সেটি নিজের কোনো বক্তব্য না, এটা ফাইমান নাসরিন মুন্নি আপার বক্তব্য, এবং শামীম হায়দার পাটোয়ারি ভাই ওখানে আছেন। তো আসলে অবস্থানটা কিভাবে দেখছেন, প্রেক্ষাপটটা কিভাবে দেখছেন, কি ঘটনার ভিত্তিতে 4-5টা সিট বিএনপি পেল, এবং তিনি বললেন যে যদি সঠিক নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের পক্ষে এই 4-5টা সিটও পাওয়ার সম্ভাবনা, ইভিএমের ভোট একজনের ভোট আরেকজন টিপি দিয়ে দিচ্ছে। আপনার মন্তব্য কি, আপনার বিশ্লেষণ কি? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো অবৈধভাবে আমি বলবো, এবং সেই তাদের যে ধারাবাহিকতা অবৈধ ক্ষমতা দখল, সেভাবে তারা যখন নাকি 2001 সালে ক্ষমতায় আসবার পর সারা বাংলাদেশটাকে একটা মৃত্যুপুরীতে পরিণত করেছিল। এবং ওই সময়টা আপনি দেখবেন যে একটা কথা যে বারবার ওনারা বলছেন যে নির্বাচনকে আমরা নষ্ট করেছি। নির্বাচনকে কে নষ্ট করেছে? নির্বাচন তো তা বিশ্বাসই করে না বিএনপি, কারণ বন্দুক ঠেকিয়ে যারা ক্ষমতা দখল করেছিল, ক্ষমতায় এসে দল গঠন করেছিল, কারফিউ দিয়ে দেশ চালিয়েছিল জিয়াউর রহমান, তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে কি করেছে, বাংলাদেশটাকে, উনি বলছে টিআইবির কথা, বাংলাদেশটাকে কারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, কারা করেছিল, এবং সেটা বিএনপি করেছিল। এবং আরেকটা কথা, বছরের নির্বাচন উদাহরণ 2008, 14 পর এই নির্বাচন, এগুলোতে আসছি। 14 সালে ওনারা নির্বাচনে আসলেন না, সেটা ওনারা ভুল করলেন, পরবর্তীতে ওনাদের বক্তব্যে সেটা পরিষ্কার হয়েছে। ওনারা ভুল করেছেন, ওনারা আসেননি নির্বাচনকে বানচাল করবার জন্য, যেবার প্রতিহত করবার জন্য তারা কি করেছিল, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল, শত শত ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, রেল লাইন উপড়ে ফেলেছিল, পুড়িয়ে দিয়েছিল। এবং সেই ভোট তারা বর্জন করেছিল, বর্জন করে তারা ক্ষান্ত হয়নি, সেই ভোটকে তারা প্রশ্নবিদ্ধ করবার জন্য তারা প্রতিহত করেছিল। এবং তারা যেহেতু ভোট বর্জন করেছে, সে কারণে অন্যান্য রাজনৈতিক দলগুলি সেখানে পার্টিসিপেট করেছে, এবং যে কারণে বিএনপির মতো একটা বড় দল, যেই দল নাকি 3 বার ক্ষমতায় ছিল, তারা যেহেতু এখানে পার্টিসিপেট করেনি, তো সেই সিটগুলি তো তারা পাবে না। সো ওই 153 জন তো বিনা প্রতিদ্বন্দ্বিতা এইভাবেই নির্বাচিত হয়েছে। এইটার জন্য তো ওনারা দায়ী আমি বলবো। এই 153 জন একটা জায়গায় আপনি বললেন যে তারা তিনবারে রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনি বলছিলেন যে সেই জায়গায় অবস্থান করে থাকে, তাদের যদি কিছুটা জনপ্রিয় থাকে, তাহলে 4 থেকে 5টা সিট তারা কিভাবে পায় সর্বশেষ নির্বাচনে? পরে আসছি। তো এইটা যে 14 সালের নির্বাচনের কথা আমি বললাম, সেটা তারা আসেনি, যে কারণে আমাদের নির্বাচনটা এরকম ভাবে হয়েছে। 2018 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন কি হলো? 2018 সালের নির্বাচনে ওনারা নির্বাচনে আসলেন, এবং এসে কি করলেন, তারা নমিনেশন দিলেন। হাওয়া ভবনের যে ছিলেন তারেক রহমান, যে যার বক্তব্য প্রচার করা বাংলাদেশে হাইকোর্ট নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও সে স্কাইপে একটা সিটে 3 জন, 4 জন, 5 জন, 6 জন করে মনোনয়ন দিল, এবং তাদের মধ্যে পুরা কামড়াকামড়ি লেগে গেল, ক্ষমতা কে ইলেকশন করবে। এবং এইভাবে তারা নির্বাচনে আসলো। আসার পরে দেখেন আপনার তাদের মহাসচিব জিতেছে। বিনা ভোটে যদি নির্বাচন হবে, রাতের ভোটে যদি নির্বাচন হবে, আওয়ামী লীগ তো সব সিট নিয়ে নেবে। কত অগণতান্ত্রিক একটা দল, সেই অগণতান্ত্রিক দল তাদের মহাসচিব জিতেছে, তাকে সংসদে যেতে দেয়নি, এবং অনেকেই গিয়েছে, এবং তারা কিন্তু মহিলা আসনটিও নিয়ে নিয়েছে। এবং ওই অবৈধ সংসদ বলে তারা ওই সংসদে বসে তারা বক্তৃতা দিচ্ছে। মুন্নি বলেন, অভিযোগ করলেন নিশিরাতের ভোট যেটি বলছেন সেটি কি? এটা তো আমরা তো স্বীকার করি না, আমরা অবশ্যই স্বীকার করি না। কারণটা হলো তাদেরকে জনগণ আসলে প্রত্যাখ্যান করেছে। আপনি আসল জায়গায় আসেন, 2014 সালের নির্বাচনের আগে 15 সালে যেভাবে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছিল, এবং তারা যে 5 বছরের ক্ষমতায় ছিল, সেখানে আমি বলছি যে সেই সময় তাদের যে দুর্নীতি, তাদের যে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার যে প্রবণতা, এবং তাদের অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, আপনি হত্যা, এইসব মানুষ সেখান থেকে সরে এসেছিল, যে কারণে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা ভোট পায়নি। এখন তারা কি বলবে? একটা কিছু বলতে হবে। এবং তারা দেখেন 14 সালের নির্বাচনের পরে, অর্থাৎ 2008 সালের পরের থেকেই তো তারা বলছেন আজকে সরকার ফেলে দেব, কালকে সরকার ক্ষমতা থেকে উচ্ছেদ করবো, রোজার পরে হবে, রোজার পরে হবে, এই ঈদের পরে হবে না, কোরবানি ঈদের পরে হবে।
তারপরে আপনার আজকে হবে না কালকে হবে, তারা ডাকে পাবলিক রাস্তায় নামে। অর্থাৎ তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা হচ্ছে তাদের ব্যক্তি স্বার্থে, যে কারণে তারা রাস্তায় কোনো জনগণ পাচ্ছে। জি নিশ্চয়ই আমি যে ব্যারিস্টার শামীম ওয়াহিদ পাটোয়ারি একটু আপনার কাছে যদি আসি, আরেকটু আমি একটু অ্যাড করতে চাই। একেবারে শেষ দর্শক সেই বিষয়টি হচ্ছে যে নাসরিনা ফাহিমা অনেক কথা বলেছেন, সে একটু প্রথম দিকে উনি বলেছিলেন যে জিয়াউর রহমান 7ই নভেম্বরের কথা বলেছেন। 7ই নভেম্বর কর্নেল তাহের তাকে রক্ষা করে এনেছিল এবং প্রথমে এসেই তাকে ফাঁসি দিয়ে দিয়েছিলেন, তাকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এবং সেই বিশ্লেষণটা নিশ্চয়ই আমরা আগে আলাদা শেষ করেছি। আমরা এই সাদা করার বিষয়টা আমি একটু আসি। কালো উনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় কালো টাকা সাদা করেছিল, আসলে তা না। উনি 2003 সালে করেছেন, 2004 সালে করেছেন, 5 সালে করেছেন, 6 সালে করেছেন, পর 5 বার উনি 4 বার উনি কালো টাকা সাদা করা তো আইনগতভাবে বৈধ আছে নাকি? না, এটা আমি বলবো যে একটা দেশের প্রধানমন্ত্রী যখন কালো টাকা সাদা করে, সেই দেশে আপনার উন্নয়নটা হবে কেমনে? সেই দেশ থেকে তো অর্থ পাচার হবেই। জি আমরা ব্যারিস্টার শামীম ওয়াহিদ আপনার কাছে একটুখানি আসি। এই যে আমাদের নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, আপনি নিজে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং একবার আপনি নির্বাচনে প্রার্থীও হয়তো হচ্ছেন বা হতে পারেননি, সেটি অন্য বিশ্লেষণ। কিন্তু এই যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার বললেন যে আমাদের নির্বাচন নিয়ে আমেরিকাকেও কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রকেও কিন্তু এখান থেকে কিছু একটা শিক্ষা গ্রহণ করতে হবে। তো কি শিক্ষা গ্রহণ করবেন? ফাহিমা নাসরিন মুন্নি বললেন যে রাতের ভোট, যেটা নিশিরাতে ভোট হয়ে গেল। আবার আমাদের সঞ্জিদা আপা বললেন যে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করছে। তো আপনি আসলে কিভাবে দেখছেন যে আসলে ভোট এবং ভোটের পদ্ধতিটা আমাদের জনগণের কাছে এখন আস্থার জায়গায় আছে কিনা? জি, আমাদের ভোটের পদ্ধতি চেঞ্জ করে আনুপাতিক ভোট আনা উচিত। কারণ আনুপাতিক ভোট না আনার কারণে অনেক বামপন্থী দল, অনেক ডানপন্থী দল, তারা কিন্তু কোনো আসন পাচ্ছে না। সারা দেশব্যাপী 1% ভোট, যেমন চরমনাইয়ের কিন্তু সারা দেশব্যাপী একটা ভোট আছে, কিন্তু তারা কোনো আসনে জিততে পারে না। এরকম আরো কিছু দল আছে যারা প্রকৃতপক্ষে ভোটে জিততে পারতো, একটা আসন পেতে পারতো, কিন্তু ওই মানে কনস্টিটিউয়েন্সি বেসড ভোট হওয়ার কারণে তারা পারে না। বাংলাদেশের ভোটের কাছে কেন, সব ভোটের কাছেই সবার শেখার আছে। আমাদের ভোটে 16 কোটি লোক, ছোট্ট একটি দেশে এত বেশি ভোট দেয়, কিভাবে এটা কন্ডাক্ট হয়, এটা একটা দর্শনীয় বিষয়। আর নিশিরাতের ভোট নিয়ে অনেকে অনেক কিছু বলেন, এটা সত্য। বিএনপি এটা ঠেকাতে পারলো না কেন? সারা বাংলাদেশে 30,000 সেন্টার, বা পরের দিন সকালবেলা কোনো প্রতিবাদ করতে পারলো না কেন? সেই প্রতিবাদের জন্য কি বিএনপির জন্য যথোপযুক্ত পরিবেশ ছিল বা পেরেছে কি, আপনি কিভাবে দেখবেন? তারা তো বলছেন যে তাদেরকে যে ভোট দিবার দিন ভোট কেন্দ্রে যেতে দেয় নাই, প্রার্থীদেরকে যেতে দেয় নাই, তাদের বাসা ঘেরাও করে রাখা হয়েছে। তো সেই অবস্থার প্রেক্ষাপটে সেই পরিবেশ কি ছিল বলে মনে হয় আপনার কাছে? না, আপনার কোনো জায়গায় এটা ঘটেনি আমি এটা বলবো না, কিন্তু কোনো জায়গায় আপনি কোনো প্রতিবাদই করতে পারবেন না, তাহলে রাজনৈতিক দল হিসেবে আপনার দেউলিয়ত্ব প্রকাশ হয়ে যায়। আপনার পার্টি অফিস সেদিন কি করেছে? সেন্ট্রাল পার্টি অফিস কেন কোনো পদক্ষেপ নেয়নি? 12টার সময় তো মির্জা ফখরুল নিজেই বললেন ভোট ভালো হচ্ছে 12টার সময়। তো সেগুলো তো আমরা মানে দেখেন, ভোট একটা যুদ্ধ। আমি বলবো যে অবশ্যই সরকারের বিরুদ্ধে ভোট একটা অসম যুদ্ধ, এটা অস্বীকার কোনো কারণ নাই, কিন্তু আপনি সম্পূর্ণরূপে ব্যর্থ হলে সেটার দায়ও আপনাকে নিতে হবে। বিএনপি অনেকবার ক্ষমতায় থাকার কারণে যে প্রতিযোগিতামূলক ভোট করার কথা ছিল, যে পরিমাণ ন্যূনতম আসন যে কোনো পরিস্থিতি তাদের পাওয়ার কথা ছিল, কোনো একটা অজানা কারণে বিএনপি সেই সুযোগটা নিতে পারে নাই। জি জি, আমি নিতে হবে। জি জি, ফাহিমা নাসরিন শুনলেন তো আপনি এই যে আপনারা খালি বারবার বলেন নিশিরাতের ভোট, কিন্তু এই যে আন্দোলন সংগ্রামের যে কথাটি, আপনারা কেন্দ্রীয়ভাবে আপনাদের জেলা ভিত্তিক কোথাও তো কিছু করতে পারলেন না, কেন মাঠে নামতে পারলেন না, কেন কথা বলতে পারলেন না, জনগণকে সম্পৃক্ত করতে পারলেন না? আপনি তো জানেন যে এখন আমাদের কোনো বাক স্বাধীনতা নেই। এখন আমাদের সভা সমাবেশে সাংবিধানিক কিংবা মৌলিক যে অধিকারগুলো দেয়া আছে একটা রাজনৈতিক দল কিংবা একটা বিরোধী দলের যে মিনিমাম স্পেসটুকু দেওয়ার কথা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যেহেতু দেশে একটা ফ্যাসিস্ট সরকার এখন বসে আছে, চেপে বসে আছে, সেই কারণেই আজকে বাংলাদেশের আমাদের 10 কোটি 40 লক্ষ ভোটার, তাদের ভোটের যে অধিকার সেটা সরকারি দল ক্ষমতাসীনরা হরণ করেছে, যেটা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং আপনার বৈষম্য কমানো। কিন্তু আজকে দেখেন ভোট ডাকাতি করে ভোটের অধিকার কেড়ে নিয়ে, ওই 1971-এর আগেও কিন্তু ভোটের একটা এরকম বিষয় আছে। পাকিস্তানের আমলে যখন আওয়ামী লীগ তারা জিতেছিল, কিন্তু তাদেরকে তো জিততে দেয়নি, যেই কারণে পটভূমির, ওটাও একটা পটভূমি ছিল মুক্তিযুদ্ধের 71-এর। এখন দেখেন একই জিনিস আজকে 50 বছর হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সেখানেও একই ঘটনা আমরা দেখছি। আমরা পিছন দিকে যাচ্ছি। আমরা দেখছি যে আমরা দেখেন, আপনি জানেন যে আমাদের 1 লক্ষ মামলা দিয়ে কিছুটা আপনাদেরও নিতে হবে না, আমাদের 1 লক্ষ মামলা দিয়ে 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে ঘরে থাকা যাবে না, বাড়িতে থাকা যাবে না,
আপনার পরিবার পরিজন 500-র উপরে মানুষ গুম হয়েছে, হাজার হাজার মানুষ খুন হয়েছে, আপনারা জানেন, সবই জানেন। কিন্তু সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি এখন কথা বলছেন, তারপর বাইরে গিয়ে কি হবে, কি মামলা হবে, আমি কি অবস্থায় থাকবো, যেতে পারবো কিনা, সবকিছুই আজকে বাংলাদেশে অনিশ্চিত। শেষ করছি, জি আপা শেষ করুন। শুধু একটা কথা বলে একটা লাইন বলে শেষ করি। দেখেন 1978 সালের মে মাসে শহীদ জিয়া 19 দফা কর্মসূচি দিয়েছিল, যেটার উপরে হ্যাঁ না ভোট, যেটাকে আওয়ামী লীগ সব সময় এই প্রোপাগান্ডাটা এটার উপর তাদের সাধারণ মানুষের এটার উপর আস্থা আছে কিনা, সেই কারণে গণভোট আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি, মামলা দিয়েছিল, 1,38,000 মামলা হয়েছিল 5 বছরে, সব জায়গায় লক্ষ লক্ষ মামলা নাকি। আমি বলতে চাই এটুকুই যে ওই 5 বছর ছিল বাঙালির জাতির ইতিহাসে কলঙ্কজনক একটা অধ্যায়। যখন মামলা হামলা শুধু দেয়নি, তারা বাংলাদেশটাকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। বাংলাদেশে হাজার হাজার উত্তরাধিকার সূত্রে পাওয়া 2000-এ আওয়ামী লীগ গেল, সাধারণ মানুষ কিন্তু আর ওই জায়গায় ফিরে যেতে চায় না, মানুষ কিন্তু ওই জায়গাটা আর ফিরে যেতে চায়, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। নিশ্চয়ই আমরা দিনের ভোট দিনে দেন, তাদের উচিত দিনের ভোটটা দিনে দেন, সাধারণ মানুষের ভোট দেন, ক্ষমা দেখেন কি অবস্থা হয়, 90% মানুষ, আমরা দুজনের কাছেই আজকে ক্ষমা চাচ্ছি আমাদের সময় সংক্ষিপ্তের জন্য। ব্যারিস্টার শামীম আদের পাটোয়ারি, আমরা আপনাকে আর একটু সুযোগ দিতে পারলাম না বলে দুঃখ, আপনি 10 সেকেন্ডে শেষ করবেন কিনা, একেবারে 10 সেকেন্ডে একটা দুইটা বাক্য দিয়ে। একটা নির্বাচনের ব্যাপারে আমাদের সবাইকে একটা চিন্তা করতে হবে যে সামনের ইলেকশনগুলো আমরা যেন কম্পিটিটিভ হয়ে চাই। আসলে কে জিতলো কে হারার থেকে সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে ভোটার ভোট কেন্দ্রে যাচ্ছে না, এটি সব রাজনৈতিক দলেরই বিবেচনা করা উচিত। জি জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে বেশ সময় পাঠালে আমাদের যুক্ত থাকবার জন্য। একই সাথে অ্যাডভোকেট সঞ্জিদা খানম, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনারা দুজনকেও আজকে এই অনুষ্ঠানে যুক্ত থেকে আমাদের এই অনুষ্ঠানে মতামত ব্যক্ত করবার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে SMC ওরসালাইন অ্যান্ড মুক্তমত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।